গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ একটি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, ইকোনমিক্স বিভিন্ন ধরনের প্রশ্ন ডিসকাস করব। তো আমরা দেখবে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ক্লাস করাচ্ছি। ইতিহাসের কোনো ক্লাস হচ্ছে বা ইকোনমি বা হতে পারে সায়েন্সের এএনএম জিএনএম এর ক্লাসও আমি কিন্তু নিয়ে থাকি। তো তোমরা যারা সায়েন্স চাও ওই ক্লাসটাও দেখতে পারো, ঠিক আছে। তো জিকে জিএস এখানে কিন্তু মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 14, 14 নাম্বার সেশন। ক্লাসগুলো দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ক্লাস এর লেভেলটা কেমন এবং তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল একটি ক্লাস। তো আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় 3টে চ্যানেলে হয়, দেখবে দ্য ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি, টিডব্লিউএস স্মার্ট, বিভিন্ন চ্যানেলে হচ্ছে। তো যাই হোক, একটা জায়গায় তুমি সব ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টিডব্লিউএস একাডেমি অ্যাপে করাচ্ছি, এই অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। এবং পেড কোর্স এই অপশানে তুমি যদি যাও, আমাদের নতুন নতুন ব্যাচগুলো দেখতে পাবে। যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, একদম কারেন্ট লাইভ ব্যাচ, কম্বাইন্ড ব্যাচ, ডাব্লিউবিকেপি ফাউন্ডেশন ব্যাচ, এনএম জিএনএম ব্যাচ, এসএসসি জিডিএমটিএস, গ্রাম পঞ্চায়েত, কেপি, ডাব্লিউবিপির উপরে একটা প্র্যাকটিস ব্যাচ। তো বিভিন্ন মোডের ব্যাচ কিন্তু পেয়ে যাচ্ছ। তো আমরা আজকে এমসিকিউ শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, সূর্যের কততম গ্রহ হচ্ছে শনি? প্রশ্নটা হচ্ছে সূর্যের কততম গ্রহ হলো শনি, সূর্য থেকে দূরত্বের হিসেবে, ঠিক আছে। তো আমরা জানি সোলার সিস্টেম, সূর্য হচ্ছে কেন্দ্রে আছে, তাই তো। এই সূর্যকে কেন্দ্র করে টোটাল গ্রহ সংখ্যা বর্তমান কয়টি? 8টি গ্রহ আমরা জানি ঘুরছে, তাই তো। বিভিন্ন কক্ষপথে ঘুরছে। একটা হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর কি আছে? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তাহলে প্রথম গ্রহ বুধ, এটা আমরা জানি যে এখানে আছে বুধ। তারপর আছে শুক্র, তারপর আছে আমাদের আর্থ, পৃথিবী, তারপর আছে মঙ্গল, 5 কি বৃহস্পতি, তাই তো। তারপর হচ্ছে শনি, তারপর ইউরেনাস, লাস্ট নেপচুন, তারপর ছিল প্লুটো। প্লুটো আর গ্রহ তালিকা নেই, বামন গ্রহ 2006 সালে ঘোষিত হয়েছে ড্রাফট প্ল্যানেট। তাহলে প্রথম এই যে সিকোয়েন্সটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখবো আমাদের প্রচুর ক্লাস, তোমাদের জিওগ্রাফি হচ্ছে, পলিটি, ইকোনমি, হ্যাঁ, সব রকম ক্লাস নেওয়া হয়ে থাকে। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, তাহলে এটা বুঝতে হবে। মঙ্গল মানে মার্স, জুপিটার বৃহস্পতি, শনি স্যাটার্ন, তাহলে 1 2 3 4 5 6। তারপর আছে ইউরেনাস, তারপর নেপচুন 7 8। সৌরজগতের কাছের গ্রহ বুধ শেষে, তাহলে গ্রহ যদি বলো নেপচুন লাস্টে। শনি গ্রহ এমন একটা গ্রহ যার উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি। উপগ্রহ সব থেকে বেশি বর্তমানে শনি। দেখবে তুমি গুগল সার্চ করবে 293-94টা শো করবে অফিসিয়াল। বৃহস্পতি তারপরে, এবং সৌরজগতের সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর শনি গ্রহটার একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব হালকা গ্রহ। হালকা মানে এর ডেন্সিটি খুব কম। আমাদের পৃথিবীর ঘনত্ব সব থেকে বেশি, 5.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর শনি হচ্ছে 0.7। এবং শনি গ্রহের একটা বেল্ট কিন্তু আছে, আমরা জানি। ভারতীয় সংবিধানের কোন তালিকায় দলত্যাগ বিরোধী আইন আছে? দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, এটা বহুবার আমরা আলোচনা করেছি যদিও। এটা 52th অ্যামেন্ডমেন্ট, 52তম সংশোধনী। 1985-তে এটা ভারতের সংবিধানের 10ম তফসিলে যুক্ত করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কবে ত্যাগ করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছেন 1919 সালে 30শে মে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। আমরা ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম, ওখানে আরো ডিটেলসে বলা হয়েছিল কোশ্চেন নাম্বার 4, গুপ্ত সাম্রাজ্যে প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে হয়েছিলেন? কোশ্চেনটা পরীক্ষায় এসেছে দেখবি বহুবার, যার জন্য আমরা এটা ডিসকাস করছি। গুপ্ত বংশে প্রতিষ্ঠাতা আমরা জানি শ্রীগুপ্ত, তারপর ঘটোৎকচ গুপ্ত, তারপর হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, যাকে প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়। প্রথম চন্দ্রগুপ্তের পর ক্ষমতায় আসে তার পুত্র সমুদ্রগুপ্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সমুদ্রগুপ্ত, যিনি হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের পুত্র। এই সমুদ্রগুপ্তকে কিন্তু গোটা গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ধরা হয় ইতিহাসে। তার সম্পর্কে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলেছেন। গুপ্ত বংশের সমুদ্রগুপ্ত সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে, যেমন তার উপাধি আরো কি, কবিরাজ, সর্বরাজচ্ছেতা, এই উপাধিগুলো তিনি নিয়েছিলেন। পাশাপাশি তাকে লিচ্ছবি দহিত্র বলা হয়। তার মা ছিল কুমার দেবী, প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী, তিনি লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন, ওই জন্য লিচ্ছবি দহিত্র বলা হতো। এবং তার সময় যে মুদ্রা হয় সেখানে সমুদ্রগুপ্তের মুদ্রাতে তার বীণা বাদনরত ছবি পাওয়া গেছে, যেখান থেকে যে ইনফরমেশনটা আমরা সেটা থেকে পেয়েছি, তার সঙ্গীতের প্রতি টান ছিল বা তিনি সঙ্গীত শিখতেন বা সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, এরকম ইতিহাস কিন্তু আমরা বুঝতে পারছি। তো সমুদ্রগুপ্ত, তার সভাকবি ছিল হরিসেন, এবং এলাহাবাদ প্রশস্তি যেটা হরিসেন রচিত, সেই জায়গা থেকে কিন্তু আমরা তার ইতিহাস সম্পর্কে জানতে পারি। ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন কেন্দ্রের নাম কি? খনিজ তেল উত্তোলিত হয় ভারতে যতটা, তার মধ্যে সব থেকে বড় খনি কোনটি বা কোন কেন্দ্র? আঙ্কলেশ্বর, বাঙ্গালা, সাগর বিকাশ, বোম্বে হয়। তো এখানে সঠিক উত্তর কি হবে? ভারতের প্রথম যদি বলে খনিজ তেল উত্তোলক অঞ্চল, সেটা আসামের ডিগবয়, এবং সেটাই প্রথম তৈল শোধনাগার। এবং বোম্বে হাই, এখানে আমরা যদি দেখি বর্তমানে এটাই কিন্তু বৃহত্তম খনিজ তেল উৎপাদন কেন্দ্র ভারতের, যেটা ওই আরব সাগরের, ভারতের মূল ভূখণ্ডের মধ্যে নেই, আরব সাগরে। কোশ্চেন নাম্বার 6, ভূষাকালী এটা কি? ভূষাকালীটা কি? একটা জৈব যৌগ, কার্বন ডাইঅক্সাইডের কঠিন আস্তরণ, কার্বনের রূপভেদ, তড়িৎ যৌগ। এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা নেব এখানে? ভূষাকালী, এটাকে বলা হচ্ছে কার্বনের একটি রূপভেদ। কার্বনের বিভিন্ন রকম রূপভেদ আমরা দেখতে পাই, মানে গঠনগত দিক থেকে বিভিন্ন রূপ আছে, যেমন গ্রাফাইট, হীরক, গ্যাস কার্বন, ভূষাকালী, এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ। কোশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কোন রাজ্যে ক্যানেল দ্বারা অর্থাৎ খাল দ্বারা জলসেচ করা হয়? মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থান, পাঞ্জাব। সব থেকে বেশি তো এখানে আমরা যদি দেখি, পাঞ্জাব হয়ে যাবে, মানে এখানে বেশি আর কি, তুলনামূলক বেশি। আমরা ভারতবর্ষে যদি এই জলসেচ ব্যবস্থাটা দেখি, সব থেকে বেশি জলসেচ করা হয় কূপ নলকূপের দ্বারা, তারপর খাল আছে বা আরো বিভিন্ন রকম ব্যবস্থা আছে, বিভিন্ন জলাশয়, স্থির জলাশয় থেকেও জলসেচ করা হয় দক্ষিণ ভারতে। পান্না ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? পান্না ন্যাশনাল পার্ক, এখানে উত্তর কি করবে? পান্না ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ এমন একটি রাজ্য যেখানে আমরা জানি অরণ্যের পরিমাণ সব থেকে বেশি, এবং এখানেই কিন্তু সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে, 12টা, এবং টাইগার বেশি আছে মধ্যপ্রদেশ, যাকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয়, মধ্যপ্রদেশ হার্ট অফ ইন্ডিয়া বলা হয়। মধ্যপ্রদেশ যেখানে একটা বিখ্যাত পার্ক পান্না ন্যাশনাল পার্ক। কোশ্চেন নাম্বার 9, লোহিত রক্তকণিকা তৈরি হয় কোন অংশে? রেড ব্লাড কর্পাসল, যেটাকে আমরা সংক্ষেপে আরবিসি বলি, এরিথ্রোসাইট ইংলিশে বলা হয়, বা রেড ব্লাড কর্পাসল, এটা অস্থি মজ্জায় তৈরি হয়,
বোন ম্যারোতে তৈরি হয়। কোশ্চেন নাম্বার 10, পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? কোশ্চেন নাম্বার 10 খুব আসে পরীক্ষা, ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন অপশনটা আরো জটিল হতে পারতো, তোমাদের কনফিউশনটা হতো, বাট এইখানে কোনো কনফিউশন নেই তোমার। শেষ ভাইসরয়, প্রথম ভাইসরয়, শেষ গভর্নর জেনারেল, প্রথম গভর্নর জেনারেল, তো এই যে কথাগুলো আমরা কিন্তু বহু ক্লাসে আলোচনা করেছি, আর বলছি না। লর্ড মাউন্টব্যাটেন, পরাধীন ভারত, শেষ ভাইসরয়, স্বাধীনতার পর ভাইসরয় পদ থাকবে না, তখন তৈরি হবে স্বাধীন ভারতের নতুন গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল প্রথম আবার লর্ড মাউন্টব্যাটেন, এবং শেষ স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি অ্যাজ এ ভারতীয় প্রথম এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 11 আসবো, কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ এর একজন নেতার নাম করতে হবে। তো বিভিন্ন বিদ্রোহ নিয়ে আমরা একটা ক্লাস নেব, আমরা আগে বলেছি নিশ্চয়ই নেব। সমস্ত বিদ্রোহ একেবারে ছোট খাটো সব রকম বিদ্রোহ এক জায়গায় করব। ক্লাসটা একটু জটিল হবে, বাট ক্লাস করানো হবে, সহজ করে করানো হবে যাতে মনে থাকে। তো এই যে নামগুলো দেখতে পাচ্ছ, বুদ্ধ ভাগত, জয়া ভাগত, সই মুন্ডা, এই সবগুলো কোল বিদ্রোহের নেতা। এবং কোল বিদ্রোহটা আমরা দেখব সময়কাল 1820-তে একবার, 1831-32 সালে দিকে হয়েছিল। ফারেনহাইট স্কেলের নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য হবে কত? সঠিক উত্তর কি হবে? ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, বিভিন্ন ধরনের স্কেল আছে তাপমাত্রা পরিমাপের জন্য আমরা ব্যবহার করি। তো সেই স্কেলগুলোর মধ্যে আমরা যদি দেখি ফারেনহাইট স্কেলের কথা, নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তার মানে ডিফারেন্স কত? 212 মাইনাস 32 মানে 180। 180 ডিগ্রি ফারেনহাইটের ডিফারেন্স আছে। ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্ক ইউরোপের একটি দেশ এবং এর রাজধানী হচ্ছে কোপেনহেগ। কোশ্চেনটা পরীক্ষা আসা প্রশ্ন, যার জন্য আমরা আলোচনা করছি। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবচেয়ে কম নিম্নের কোন জেলায়? পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবচেয়ে কম কোন জেলায়? পুরুলিয়া, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া। তো এখানে উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুর। পূর্ব মেদিনীপুরের শিক্ষার হার সবথেকে বেশি 2011 সেন্সাসের অনুপাতে। বর্তমান সেন্সাস প্রক্রিয়াটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে। কোশ্চেন নাম্বার 15, ব্ল্যাক রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো বিভিন্ন বিপ্লব নিয়ে আমরা বহু আলোচনা করেছি, আগেও টপিক ভিত্তিক আলোচনাও হয়েছে, যে গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, রাউন্ড রেভলিউশন, পিঙ্ক, রেড, ব্ল্যাক, গ্রে, ব্লু, অনেক রেভলিউশন আছে। তো সেখানে খনিজ তেল রিলেটেড এটাকে আমরা ব্ল্যাক রেভলিউশন বলবো। 2032 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2032 আগে কোথায় আছে? 2028 সালে লস অ্যাঞ্জেলস আমেরিকাতে। 2032 যে নির্ধারিত জায়গাটা আছে সেটা কি? 2032 সালে অলিম্পিক গেমস হয়ে যাবে ব্রিসবেন। এই শহরটা কোন দেশে? অস্ট্রেলিয়াতে। নিম্নের কোন বংশের সময় বাহমনি নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয়? এটা দক্ষিণ ভারতে। আমরা জানি যে বাহমনি পাশাপাশি আরেকটা সাম্রাজ্য গড়ে ওঠে দক্ষিণ ভারতে, তার নাম বিজয়নগর। প্রায় সমসাময়িক দুটো স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল তৎকালীন মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। তিনি ছিলেন তুগলক বংশের দ্বিতীয় রাজা। তো তুগলক বংশ তখন ক্ষমতায় ছিল। এই বাহমনি বংশের সূচনা হয়েছিল আলাউদ্দিন হাসান বাহমন শাহ নামক ব্যক্তির হাত ধরে। সালটা
1347। এই বাহমনি বংশ 1347-এ প্রতিষ্ঠা হয়। আলাউদ্দিন হাসান বাহমন শাহ, যাকে হাসান গাঙ্গু নামেও আমরা ইতিহাসে পেয়ে থাকি। তো আলাউদ্দিন হাসান বাহমন শাহ এই বংশের প্রতিষ্ঠাতা, এবং এই বাহমনি বংশের রাজধানী ছিল গুলবার্গা। গুলবার্গা এর রাজধানী ছিল। পরবর্তীতে রাজধানী চেঞ্জ হয়ে বিদর হয়। তো বাহমনি বংশ আমরা দেখব ধীরে ধীরে 5টা স্বাধীন রাজবংশে ভেঙে যাবে পরে। তো এরকম নামগুলো আছে, সে আমরা আলোচনা করেছিলাম একদিন সেখানে। তো দক্ষিণ ভারতে দুটো সমসাময়িক বংশ, তুগলক বংশের কোন রাজার আমলে? সেই সময় রাজত্ব করছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। বিন তুগলকের রাজত্বকাল যদি দেখো তার কত ছিল, 1325 থেকে 1351, এই হচ্ছে তার সময়কাল। তো বাহমনি বংশের প্রতিষ্ঠাতা তাহলে নামটা লিখে দিব। বলো প্রতিষ্ঠাতার নাম তাহলে আলাউদ্দিন হাসান বাহমন শাহ। তার প্রকৃত নাম জাফর খা বা হাসান খা। ঠিক আছে, আলাউদ্দিন হাসান বাহমন শাহ উপাধি নেয়। তো এখানে আর একটা পয়েন্ট বলা যেতে পারে, এই বংশের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়? বাহমনি বংশের শ্রেষ্ঠ রাজা মনে রাখবে তাজ উদ্দিন ফিরোজ শাহকে বলা হয়, এবং শেষ রাজা কলিমুল্লাহ শাহ। ওকে, কোশ্চেন নাম্বার 18। আতসিয়াস নিকিতন নামক এক রুশ পর্যটক, তিনি ভারত ভিজিট করেছেন। সেই সময় ভারতে কে ছিল রাজা এবং তারা কার রাজত্বে এসেছিলেন? আতসিয়াস নিকিতন মূলত বাহমনি বংশে আসেন। বাহমনি বংশের কোন রাজার আমলে এসেছিলেন, এটাই প্রশ্নটা আসে। তো আতসিয়াস নিকিতন বাহমনি বংশে এসেছেন, এবং সেই বংশের সেই সময় রাজা ছিল, নামটা হচ্ছে তৃতীয় মোহাম্মদ শাহের রাজত্বকালে ভারতে এসেছেন। কোশ্চেন নাম্বার 19-এ আসবো। আমুক্ত মাল্যদা কে রচনা করেছেন? খুব আসে পরীক্ষায় কোশ্চেনটা। আমুক্ত মাল্যদা এটি কোন ভাষায় লেখা? এই লেখাটি বা এই গ্রন্থটি কোন ভাষায় লেখা? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং এই আমুক্ত মাল্যদা এটি কি বিষয়ক গ্রন্থ? এখানে কি আছে? প্রথম উত্তরটা আমরা জানবো। লেখক কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কে ছিলেন? কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের তৃতীয় রাজবংশ, নাম হচ্ছে তুলুপ বংশ। সেই তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়কে বলা হয়। তিনি লিখেছেন আমুক্ত মাল্যদা, যেটি তেলেগু ভাষায় লেখা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। তেলেগু ভাষায় লেখা আমুক্ত মাল্যদা একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ। রাজনীতি বিষয়ক একটি গ্রন্থ। তিনি তেলেগু ভাষাকে প্রমোট করেছেন। তার সময় তার রাজসভায় অষ্টদিগ্গজ অর্থাৎ 8জন দিগ্গজ পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে পেড্ডান বা পোদ্দান। এই পেদ্দানকে কৃষ্ণদেব রায় অন্ধ্র কবিতার পিতামহ বলে আখ্যা দেন। তিনি তেলেগু ভাষায় মনু চরিতম নামক গ্রন্থটি লিখেছেন। পরীক্ষা আসে। তো এখানে কোশ্চেনটা একেবারে পরপর এখানে রাখা আছে। মনুচরিতম গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর তাহলে আমরা অলরেডি বলেছি, সঠিক উত্তর হবে পোদ্দান, যিনি কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিলেন। ওকে, কবীন্দ্র পরমেশ্বর তিনি কেন বিখ্যাত? মহাভারতের বাংলা অনুবাদ করেন। তো আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে, প্রত্যেকে যারা ক্লাসে আছো, নানান রকমের ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি, বিভিন্ন পরীক্ষা ভিত্তিক। আমাদের টিম আছে অনেক বড়, এখন টিমটা অনেক টিচার আছে আমাদের কাছে এখন, মানে আমাদের কাছে বলতে আমাদের ইনস্টিটিউশনে আছে। তো প্রচুর ব্যাচ করাতে ওই জন্য আমরা পাচ্ছি। একদম ডেডিকেটেড ব্যাচ রয়েছে প্রত্যেকটা ব্যাচ। বর্তমান এমটিএস এর জন্য, এসএসসি জিডির জন্য হিন্দি টিচারও কিন্তু অ্যাড করা হয়েছে। কিছুজন ডিমান্ড করতো স্যার হিন্দিটা রাখেন, তাদের অল্প কিছু হলেও তার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করেছি।
পাশাপাশি সব রকম ব্যাচ রয়েছে, যার যেটা টার্গেট সেই অনুপাতে তোমরা ফলো করতে পারো। কোশ্চেন নাম্বার 21-এ আসবো, ভারতীয় সংবিধানের বর্তমান কটি তালিকা আছে? দেখো কোশ্চেনটা বুঝতে হবে কি জানতে চাচ্ছে, তালিকা মানে কি। কোশ্চেনটা হচ্ছে তালিকা কি, এটাকে আমরা তফসিল বা শিডিউল বলছি। এটা হচ্ছে 12টি আছে, প্রথম ছিল 8টি, পরে 9, 10, 11, 12। ভারতের পঞ্চায়েত কততম তফসিলে আছে? পঞ্চায়েত এটা বহুবার আসছে পরীক্ষায় এবং এইগুলো আসে বারবার। পঞ্চায়েত এটা ভারতের সংবিধানের পার্ট 9-এ আছে। পার্ট 9 পার্ট মানে অধ্যায়, অধ্যায় আছে টোটাল 25টি, তার মধ্যে 9 নম্বর অধ্যায় আছে পঞ্চায়েত, এবং তফসিল হচ্ছে 11। 11 তফসিল যুক্ত হচ্ছে 1992 সালে 73তম সংশোধনী। আচ্ছা, একই রকম প্রশ্ন আর একটা, পৌরসভা, এই পৌরসভাটা যুক্ত হয়েছে কবে, কততম সংশোধনীর দ্বারা? পৌরসভাটা আমরা কি জানি, এটা একেবারে পঞ্চায়েত 11, পৌরসভাটা হচ্ছে 12তম তফসিলে, 12তম তফসিলে আছে, 12তম তফসিলে আছে। এবং এটা একই বছর যুক্ত হয়, অ্যামেন্ডমেন্টটা 74তম 1992 সালে সংবিধানে যুক্ত হয়েছে, সাংবিধানিক মর্যাদা পেয়েছে। এবং পৌরসভা এটা যদি বলো স্যার কোন পার্টে আছে, পার্ট হচ্ছে 9A, পার্ট 9A-তে আছে। যেমন মৌলিক কর্তব্য পার্ট 4A-তে আছে, এটা পার্ট 9A-তে আছে। প্রথম 22টা ছিল, 22-এর পরে এই পার্ট 4A একটা বেশি হয়েছে, পার্ট 9A আর একটা আছে, ওই এ করে যুক্ত হয়ে গেছে, ওই 3টে বেড়েছে। তুমি যদি 1, 2, 3, 4 করে দেখো 22-এ গিয়ে এন্ড হবে, কিন্তু ওই 4A 9A এইভাবে 1, 2, 3 তিনটে এরকম এ আকারে বেড়েছে। ওকে, তো আর একটা বিষয় এখানে বলা যেতে পারে, থাক অত বলে লাভ নেই নাকি, নাকি বলে দেবো, সেটা হচ্ছে যে এটা কোন কোন ধারাতে আছে। পঞ্চায়েত রিলেটেড ইনফরমেশন ভারতের আর্টিকেল 243-এ শুরু হয়, 243-এর ও পর্যন্ত আছে। 243-এর পর 243A, 243B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O। এই ওর পরে পি থেকে শুরু হয়েছে। আর্টিকেল 243 পি থেকে 243 ZG, 243 পি মানে PQRSTUVWXYZ, জেড এ শেষ হয়নি, ZA, ZB, ZC, ZD, এখানে এন্ড হয়েছে পৌরসভা। এবং নির্দেশমূলক নীতি আর্টিকেল 40 নম্বর ধারাতে নির্দেশমূলক নীতির অধীনে পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরের কথা নির্দেশ করা হয়েছিল, সেটা আর্টিকেল 40। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে কিভাবে সজ্জিত করা হয়? কোন সিস্টেমে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয়েছে? টোটাল কটা মৌলকে সাজানো হয়েছে বলতো? আধুনিক পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, আমরা একেবারে ফিজিক্যাল সায়েন্সের একটা প্রশ্নে চলে আসলাম। টোটাল মৌলিক পদার্থ 118টি। আমরা যদি ম্যাটার দেখি, ম্যাটারকে 3টে ভাগে ভাগ করা হয়, মৌলিক, যৌগিক আর মিশ্র। মৌলিক পদার্থ, সেটার মধ্যে আমরা দেখব টোটাল সংখ্যা আছে 118টি। তার মধ্যে ধাতু, অধাতু, ধাতুকল্প আছে, সেটা বড় কথা নয়। টোটাল 118টি মৌল কিভাবে সাজানো হবে একটা সিস্টেমেটিক ওয়ে, যাতে আমরা বুঝতে পারি কোনটা একই রকম, তাই না? ধর্ম, একই রকম ধর্ম যেগুলো আছে সেগুলোকে একটা জায়গায় রাখলাম। তো টোটাল এরকম আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে এইগুলোকে বলা হয় রো। আর কলম আছে, রো মানে হচ্ছে অনুভূমিক, আর কলম আছে লম্ব বরাবর, তাই তো?
টোটাল রো আছে 7টি, কলম আছে 18টি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তো এই আধুনিক পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীর কনসেপ্ট বিজ্ঞানী মোজলে, এবং এখানে পারমাণবিক ক্রমাঙ্কের বর্ধিত ক্রম। প্রথম যে পর্যায় সারণীটা হয়েছিল মেন্ডেলিভ করেছিলেন। মেন্ডেলিভ যখন করেছিলেন রো ছিল 7, কলম ছিল 9টি। তো পরবর্তীতে তিনি সাজিয়েছিলেন পারমাণবিক ভরের ক্রমবর্ধমান হিসাবে, পারমাণবিক ভর। কিন্তু এখানে পারমাণবিক ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যার ক্রম বর্ধমান অনুসারে। প্রোটন সংখ্যা, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, তাই তো, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, এইভাবে পরপর মৌলগুলোকে তিনি সাজিয়েছেন। আধুনিক পর্যায় সারণী হচ্ছে মোজলে, এবং পুরনো যে পর্যায় সারণী বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি তার ধারণা দিয়েছেন। ওই জন্য মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণী জনক, ফাদার অফ পিরিয়ডিক টেবিল। কোশ্চেন নাম্বার 25, মৃত্তিকা। এটা তোমার আগের দিন ক্লাসের হোমওয়ার্ক ছিল। এই নাটকটির রচয়িতাকে? উত্তর হবে শূদ্রক। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা তোমরা হোমওয়ার্ক করবে, এবং টোটাল কোশ্চেন আমরা আলোচনা করেছি, তার মধ্যে থেকে স্কোর কত আসছে, তোমার আজকের সেটে কত পাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো আমাদের ক্লাসগুলো করতে থাকো, আশা করি তোমাদের অনেক উন্নতি হবে। চর্চায় থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আজকের সেশনটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, বাই।